আসসালামু আলাইকুম। এরিনা ওয়েব সিকিউরিটির বেসিক ইথিক্যাল হ্যাকিং কোর্সের আজকে তৃতীয়তম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি এই ক্লাসটা তৈরি করছি বাসা থেকে, তো আশা করি আপনারা ক্লাসটা দেখছেন সবাই বাসা থেকে। সো আজকের ক্লাসটা মূলত কিন্তু আপনাদের অন রিকোয়েস্ট বিভিন্ন টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করব আজকের ক্লাসে। স্পেশালি আপনারা জানেন যে আমাদের আউটলাইনের অনেক কিছু মডিফাই করতে হয়েছে, অনেক কিছু আমরা যেভাবে দিতে চেয়েছিলাম তার থেকে কিছুটা ভিন্নতা এনে আপনাদের সামনে উপস্থাপন করতে হয়েছে। যেহেতু এটা একটি পাবলিক সেশন, এই ধরনের ডিফিকাল্টিস গুলো থাকবে এবং এগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে, কোনো সমস্যা নেই। সো ইনস্ট্রাক্টর হিসেবে আমি আছি তানজিম। আমাদের প্রথম ক্লাসে কিন্তু পরিচয়টা হয়ে গিয়েছিল। আজকে আমরা কিন্তু আলোচনা করব ডাটা কিভাবে আমাদের লস হয়, আমাদের যে ডাটাগুলো আছে এই ডাটাগুলো আমাদের কিভাবে লস হতে পারে সেই বিষয়টা নিয়ে আজকে কিন্তু আমরা আলোচনা করব। ওয়েল, গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে আমাদের যদি কিভাবে ডাটা হারিয়ে যায়, কোনো তথ্য কোনো ফাইল যদি আমাদের হারিয়ে যায়, ফরম্যাট হয়ে যায়, মুছে যায়, তাহলে আমরা কিভাবে এই ফাইলগুলো রিকভার করব। মনে আছে নিশ্চয়ই আপনাদের, এবং আপনাদেরকে একটা প্রিমিয়াম টুলসও প্রোভাইড করা হয়েছে সিরিয়াল কি সহ। সিরিয়াল কিটাও আপনারা পেয়ে গেছেন, ওইটাও একটা কিন্তু ওসিন্ট একটা হোমওয়ার্ক ছিল সিরিয়াল কিটা। সো আপনারা কিভাবে ডাটা রিকভার করে সেটা এখন জানেন, এবং কাজ আশা করি আপনাদের এটা নিয়ে কোনো সমস্যা নেই কারো। কিন্তু ডাটা কিভাবে লস হয় আজকে সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। ডাটা লস হওয়ার পেছনে প্রধান কারণ হচ্ছে ভাইরাস। আমাদের আসলে ভাইরাস শব্দটা খুব বেশি জনপ্রিয়, এবং বর্তমানে কিন্তু আমাদের করোনা ভাইরাসের প্রকোপে আমরা সবাই কিন্তু হোম কোয়ারেন্টাইনেই আছি। সো ভাইরাস শব্দটা শুনলে আমাদের কাছে একটা নেগেটিভ ভাইবস, নেগেটিভ একটা ফিল চলে আসে আমাদের মাঝে। আমি আপনাদেরকে একেবারে প্রথম ক্লাসে আরো একটা বিষয় আলোচনা করেছিলাম যে কম্পিউটার বিজ্ঞানের সাথে আসলে কিন্তু মেডিকেল বিজ্ঞান বা চিকিৎসা বিজ্ঞানের কিন্তু অনেক শব্দের মিল রয়েছে, এর মধ্যে কিন্তু একটা আছে ভাইরাস। সো আমরা আজকে যে ভাইরাস নিয়ে আলোচনা করবো সেটা কিন্তু কম্পিউটার ভাইরাস। সো কম্পিউটার ভাইরাসটা কি? কম্পিউটার ভাইরাসটা হচ্ছে এমন একটা প্রোগ্রাম বা যেটা হচ্ছে হলো আপনার ডিভাইসে এসে সে হ্যাকারের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু সে কাজ করে থাকে। এটা হচ্ছে না এই ধরনের একটা প্রোগ্রাম, এটা কিন্তু কম্পিউটার প্রোগ্রাম একটা সেম। আমি আপনি যে ধরনের টুলস গুলো ব্যবহার করি, যে ধরনের সফটওয়্যার গুলো ব্যবহার করি, তারা যেরকম বিভিন্ন কাজগুলো করে, বিভিন্ন সাপোর্ট গুলো দেয়, এটা হচ্ছে হলো সে হ্যাকারের রিকোয়ারমেন্ট অনুযায়ী সে কাজগুলো করে থাকে। আই মিন সে আপনার বিভিন্ন তথ্য সে মনিটরিং করতে পারে, তথ্য পাচার করতে পারে, অনেক ধরনের তথ্য পরিমার্জন সহ অনেক ধরনের কাজ করে, যেটা নিয়ে আমরা আলোচনা করবো। সো ভাইরাসের কারণে আপনার ডাটা লস হতে পারে। এরপর আসি র্যানসামওয়্যারের কারণে আপনার ডাটা লস হওয়ার সম্ভাবনা থাকে। আমরা র্যানসামওয়্যার নিয়ে আলোচনা করার আগে ভাইরাস থেকে আমরা কিভাবে বাঁচবো সেটা নিয়ে কিছু আপনাদেরকে ধারণা দিয়ে দিই। আমরা খুবই, যদি কাউকে প্রশ্ন করেন আপনি যে আপনি আসলে ভাইরাস থেকে কিভাবে বাঁচবেন, প্রায় সবার একটাই উত্তর থাকবে, ভাই অ্যান্টিভাইরাস ব্যবহার করব। ওকে, অ্যান্টিভাইরাসটা কি আসলে আপনাকে পুরোপুরি সুরক্ষা দিতে পারে? এক্ষেত্রে কিন্তু আমাদের সবারই একটা কনফিউশন আছে। যদি অ্যান্টিভাইরাস সুরক্ষা দিতেই পারত তাহলে আসলে ভাইরাস তো আসলে কোনো কাজই করতে পারতো না, কারণ আমরা সবাই আসলে মোটামুটি অ্যান্টিভাইরাস ইউজ করি। আর কোনো কিছু না করলেও কিন্তু আমরা উইন্ডোজের ক্ষেত্রে উইন্ডোজ বেসিক যে ডিফল্ট সিকিউরিটিটা আছে এটা কিন্তু আমরা ঠিকই ব্যবহার করি, তাই না? সো অ্যান্টিভাইরাস কি আসলে আমাকে প্রপার সুরক্ষা দিতে পারে কিনা? আমরা যারা বিশেষ করে 2015 আগে ইন্টারনেট ইউজার ছিলাম, আমরা সবাই কিন্তু একটা বিষয় খুব কমনলি ফেস করেছি যে আমাদের যখন একটা অ্যান্টিভাইরাস আমরা সেট আপ করি, বা অ্যান্টিভাইরাসটা কিন্তু প্রত্যেক দিন আপডেট নিত। অ্যান্টিভাইরাসটা কিন্তু প্রায় প্রতিদিনই আমাদের এমনও আছে যে আমি নিজে ফেস করতাম যে একদিনে কয়েকবার করে আপডেট নিচ্ছে। সো এখন আসলে কিন্তু সেটার খুব বেশি একটা প্রয়োজন হয় না, কারণ হচ্ছে বর্তমানে যে অ্যান্টিভাইরাস গুলো, সেই অ্যান্টিভাইরাস গুলো একটু এআই বেস কাজ করে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেস একটু কাজ করে থাকে। আগের যেটা ছিল সেটা হচ্ছে হলো তখন তারা প্রতিনিয়ত নতুন নতুন যে ভাইরাস গুলো আসছে সেই ভাইরাসগুলোর সিগনেচার কিগুলো তারা তাদের ডাটাবেসে প্রতিনিয়ত আপডেট করতো, যাতে কোনোটা ম্যাচ করলেই সম্ভাব্য ভাইরাস হিসেবে সেই ফাইলটাকে ডিটেক্ট করে এবং ফাইলটাকে রিমুভ করে দেয়, অথবা সেট আপ হতে আপনার পিসিতে সেট আপ হতে বা রান হতে সে দেয় না। তো এখন কিন্তু একটু এআই বেস কাজ করায় আর আরো বেশি, যেমন হচ্ছে হলো যে আপনার যদি সম্ভাব্য হতে পারে এটা ভাইরাস, এরকম যদি হয় তখনও কিন্তু সে ডিটেক্ট করে ফেলতে পারে।
তো তবু আসলে একটা লিমিটেশন থেকে যায়। কি কারণে থেকে যায়? যারা এখন ভাইরাস কোড করে তারাও কিন্তু আপনার হচ্ছে খুব এটা চিন্তা করেই করে যে আমার এই অ্যান্টিভাইরাস যাতে আমার এটাকে ধরতে না পারে, বা এই অ্যান্টিভাইরাস গুলো যাতে আমার ধরতে না পারে, অন্য কিছু না হলে অন্তত উইন্ডোজের যে বেসিক ডিফল্ট সিকিউরিটি আছে এটা যাতে আমার ধরতে না পারে, তাই না? সো এটা থেকে বাঁচার জন্য আমরা কি করতে পারি? এটা থেকে বাঁচার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে হলো যে শুরুতে ভাইরাসটোটাল.com এই ধরনের বিভিন্ন ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইটগুলো আপনি আমরা প্রোভাইড করবো। এর মধ্যে ভাইরাস টোটালটা খুবই জনপ্রিয়, এটা আপনি ইউজ করতে পারেন। এখানে গিয়ে আপনি অবশ্যই আপনার ফাইলটা আপনি দিতে পারেন, যে এই ফাইলটা কোন ফাইলটা হচ্ছে হলো আপনার আপনি সেট আপ করবেন। সে 58টা অ্যান্টিভাইরাস আপনাকে দিয়ে স্ক্যান করে দেখিয়ে দিয়েছে অলরেডি। আপনাকে কিছু কিছু অ্যান্টিভাইরাস এটাকে স্ক্যান করতে পারেনি জেপিজি ফাইল বিধায়, বাট 58টা অ্যান্টিভাইরাস অলরেডি এটাকে স্ক্যান করে দিয়েছে এবং তারা বলেছে এটা আনডিটেক্টেড, এটার মধ্যে কোনো ভাইরাসের কোনো সম্ভাবনা নেই। তখন আপনি এই ধরনের ফাইলগুলো বা যে ফাইলগুলো নিয়ে আপনি সন্দেহ করছেন সেই ফাইলগুলো আপনি সেট আপ করতে পারেন, ঠিক আছে? সো ভাইরাসের ক্ষেত্রে আরো অনেক কিছু মজার মজার তথ্য আছে, যেমন হচ্ছে হলো আপনাদেরকে একটা কমন ভাইরাস কোড করা। এই জিনিসটা আমরা চেষ্টা করব আমরা গ্রুপের মধ্যে দেওয়ার জন্য পোস্ট আকারে। আপনারা যদি গ্রুপে একটু ফলো আপ রাখেন আপনারা কিন্তু এই ধরনের পোস্টগুলো পেয়ে যাবেন। এটা আসলে আপনার ডিপেন্ড করছে আপনাদের অ্যাক্টিভিটির উপর, যে আপনারা আসলে শিখতে কতটুকু আগ্রহী তার উপর ডিপেন্ড করছে। তো বেসিক আমরা আপনার অ্যান্টিভাইরাসকে টেস্ট করার জন্য যে আপনার অ্যান্টিভাইরাসটা কতটুকু স্ট্রং, বা আপনার অ্যান্টিভাইরাসগুলো কিভাবে কাজ করে, বা ভাইরাসের কোডগুলো কিরকম হয় সেটা জানার জন্য আপনাদেরকে খুব বেসিক কিছু ভাইরাসের কোড আমরা দিব, যে কোডগুলো আপনারা নিজেরা আপনাদের কম্পিউটারে সেট আপ করে অ্যান্টিভাইরাস দিয়ে টেস্ট করে দেখতে পারেন যে এই আপনার অ্যান্টিভাইরাস এই ধরনের ভাইরাসের কোডগুলো ধরতে পারে কিনা, ঠিক আছে? আচ্ছা, আমরা কিভাবে আসলে মূলত একটা ভাইরাস তৈরি করবো বা ভাইরাসের কোডগুলো আপনাদেরকে খুব বেসিক একটা ফাইল একটা কোড দেখাচ্ছি আমি। আপনি এখানে যেমন আমরা হচ্ছে হলো একটা কোড আপনাদেরকে দিব, এইটা হচ্ছে হলো খুবই টেস্ট বেসিকের জন্য। এখানে এটা আপনাকে অবশ্যই সেভ করতে হবে একটা ইএক্সি ফাইল আকারে। দেখুন নোটপ্যাডে আপনি জাস্ট এই কোডটাকে নোটপ্যাডে কপি করবেন, নোটপ্যাডে দিবেন, নোটপ্যাডে কপি করে, অথবা কেউ চাইলে নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করতে পারেন, এটা অনেক ভালো। এটাকে সেভ করবেন ডেস্কটপ, এটা আমি টেস্ট ফাইল, এবং ফাইলটা কিন্তু টেক্সট আকারে না, এটাকে কিন্তু টেক্সট ফাইলটা আপনি সেভ করবেন ইএক্সি ফাইল আকারে, ইএক্সি ফাইল। ওকে, এখন যদি আপনি এই ফাইলটা ওপেন করেন দেখেন যে এটা আসলে কন্টেইন এ ভাইরাস বা আনওয়ান্টেড সফটওয়্যার, মানে এটা আমাকে উইন্ডোজ বেসিক ডিফল্ট সিকিউরিটি থেকে এটা আমার ভাইরাস ধরেছে। সো এটা আপনি আপনার অ্যান্টিভাইরাসগুলোতে টেস্ট করে দেখতে পারেন, অথবা এটাকে আপনি ভাইরাস টোটালে যদি একটু আমরা আপলোড করে দেখি যে এই ফাইলটার অবস্থাটা কি। ডেস্কটপে গিয়ে আমি দেখি ভাইরাস টোটালে টেস্ট, দেখুন সবাই এটাকে ভাইরাস ধরেছে, এটা হচ্ছে হলো এটাকে ভাইরাস ধরেছে, দেখেছেন? মানে 66টার মধ্যে 65টাই এটাকে ধরতে এটা ধরেছে, শুধুমাত্র ম্যালওয়্যার বাইটস এটাকে ধরেনি। এটা টেস্ট ফাইল হিসেবে ম্যালওয়্যার বাইটস এটাকে ক্লিন রেখেছে। সো আমরা এই ধরনের আরো কিছু কোড আপনাদেরকে দিব, যে কোডগুলো একটু সতর্কভাবে আপনারা টেস্ট করে দেখতে পারেন যে ভাইরাস কোডগুলো আসলে কি ধরনের হয়। আপনার ইন্টারনেট পার্মানেন্ট ডিলিট করে দেওয়ার জন্য হচ্ছে ভাইরাস কোডগুলো কি হতে পারে, আপনার পুরো কম্পিউটারের ফাইল ড্যামেজ করে দেওয়ার জন্য ভাইরাস কোডগুলো কি ধরনের কোড হতে পারে। সো এই ধরনের বিষয়গুলো নিয়ে আমরা গ্রুপে আরো বিস্তারিতভাবে আলোচনা করব। র্যানসামওয়্যার। সো র্যানসামওয়্যার শব্দটা কিন্তু আমাদের সাথে খুবই পরিচিত। সো র্যানসামওয়্যারটা মূলত আপনার যখন অ্যাটাক হয়েছিল, খুব ম্যাসিভ আকারে অ্যাটাক হয়েছিল, আমাদের দেশে প্রাতিষ্ঠানিক পর্যায়ে র্যানসামওয়্যার অ্যাটাক না হলেও কিন্তু ব্যক্তিগতভাবে আমাদের কিন্তু অনেকের নেটওয়ার্ক কিন্তু র্যানসামওয়্যারের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়েছিল। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে কিন্তু একটা এয়ারপোর্ট কিন্তু তাদের কার্যক্রম প্রায় 2 দিন পর্যন্ত বন্ধ ছিল র্যানসামওয়্যার অ্যাটাকের কারণে। আমাদের প্রিয় ক্যাডবেরি চকলেটের কিন্তু পুরো ফ্যাক্টরি বন্ধ ছিল র্যানসামওয়্যার অ্যাটাকের কারণে। অনেক বড় বড় কোম্পানি তাদের মিলিয়ন্স রেভিনিউ হারিয়েছিল এই র্যানসামওয়্যার অ্যাটাকের কারণে।
হ্যাকাররা মূলত ফাইলগুলোকে আপনার পুরো পিসির যে ফাইল আছে সেই ফাইলগুলোকে তারা ইনক্রিপ্টেড করে দেয়, ইনক্রিপ্ট করে তারা বিভিন্ন অর্থ দাবি করে, বিটকয়েনের মাধ্যমে বিভিন্ন অর্থ দাবি করে। তো বিটকয়েন নিয়ে আমরা একদিন পরে আলোচনা করব যে বিটকয়েন কি, বিটকয়েন কিভাবে কাজ করে। সো ইভেন আমরা আপনার গ্রুপে নজর রাখতে পারেন, অথবা পরেও আলোচনা করা যেতে পারে। র্যানসামওয়্যার কিভাবে অ্যাটাক করে থাকে। র্যানসামওয়্যার মূলত অনেকভাবে আপনাকে অ্যাটাক করতে পারে। অনেক ইমেইলের মাধ্যমে অনেক আনওয়ান্টেড অ্যাটাচমেন্ট আসতে পারে, আনওয়ান্টেড ফাইলগুলো আসতে পারে, যে ফাইলগুলোর মাধ্যমে আপনি র্যানসামওয়্যার ডাউনলোড হয়। বিভিন্ন ওয়েবসাইটগুলো আছে, ওয়েবসাইটগুলোতে আপনি ক্র্যাক ডাউনলোড করলেন, সেই ক্র্যাক থেকে র্যানসামওয়্যার অ্যাটাক হতে পারে। বিভিন্ন টরেন্ট সাইটগুলো থেকে বিভিন্ন ফাইল ডাউনলোড করলেন, সেখান থেকে র্যানসামওয়্যার অ্যাটাক হতে পারে। সো র্যানসামওয়্যার অ্যাটাক হওয়ার অনেকগুলো কারণ থাকতে পারে আপনার। তো মেইনলি আপনি যখন র্যানসামওয়্যার থেকে বাঁচতে হলে আপনাকে আপনি কয়েকটা সাইট আছে, যে আমি আপনাকে সাইট দিচ্ছি। এই বিভিন্ন র্যানসামওয়্যার বিভিন্ন টুলস আছে ডিক্রিপশন, এই টুলসগুলো দিয়ে আপনি একটা র্যানসামওয়্যার হচ্ছে হলো যে ফাইলটা আছে, ফাইলগুলো আছে আপনার, সেই ফাইলগুলো আপনি আপলোড করতে পারেন। আপলোড করলে দেখা যাবে যে এই ফাইলটা মূলত কি আদৌ কি আপনাকে রিকভার করে দিতে পারবে, অথবা এই ফাইলটা দিয়ে মূলত রিকভার করার জন্য কোন টুলসটা আপনাকে ব্যবহার করতে হবে এটাও জানিয়ে দিবে। এছাড়াও আরো কয়েকটা সাইট আছে, যে সাইটগুলো আমি আপনাকে দেখাচ্ছি। এই যে এটা আছে, ট্রেন্ড মাইক্রোর সাইট আছে, এই ধরনের অনেকগুলো সাইট আছে, যে সাইটগুলো দিয়ে আপনি ডিক্রিপশনে ট্রাই করে দেখতে পারেন। আচ্ছা, এছাড়াও আরো কিছু কমন টেকনিক আছে, যে টেকনিকগুলো আপনি উইন্ডোজের ফাইলগুলো যেখানে আছে সেখানে গিয়ে আপনি চেক করে নিতে পারেন যে এখানে কোনো আনওয়ান্টেড ফাইল আছে কিনা, সেই ফাইলগুলো রিমুভ করে দিতে পারেন। এরপর সি ড্রাইভে আপনি একটা ফোল্ডার তৈরি করতে পারেন। এগুলো নিয়ে আমরা পোস্ট আকারে দিব, যেহেতু এগুলো এখানে আমরা দেখাচ্ছি না, সো পোস্ট আকারে আমরা দিয়ে দিব, কোনো সমস্যা নেই। এবার আমাদের টপিকটা হচ্ছে সাইবার সেফটি। সাইবার সেফটি মূলত আমরা সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করার আগে আমাদের প্রধান যে বিষয়টা ইনশিওর করতে হবে সেটা হচ্ছে আমরা নিজেরা কি অনলাইনে নিরাপদ কিনা। আমরা সাইবার সিকিউরিটি নিয়ে আমরা কাজ করতে অনেক আগ্রহী, আমরা সাইবার সিকিউরিটি সম্পর্কে শিখতে চাই, জানতে চাই, কাজ করতে চাই। এছাড়াও অনেকে আছে যারা হচ্ছে সাইবার সিকিউরিটির উপর ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসেও আপনি কাজ করতে পারছেন বা কাজ করার আগ্রহ আছে। সো এর আগে কিন্তু আমাদের প্রধান যে বিষয়টা ইনশিওর করতে হবে সেটা আমরা নিজেরা কি অনলাইনে নিরাপদ কিনা, আমাদের নিজেদের নিরাপত্তাটা কি ঠিক আছে কিনা। সাইবার সেফটির প্রধান যে পার্টটা আছে সেটা হচ্ছে হলো আমাদের ডিভাইস সেফটি। আমাদের ডিভাইসটা কতটুকু নিরাপদ, আমরা যে ডিভাইসটা ব্যবহার করছি সেই ডিভাইসটা কতটুকু নিরাপদ। আমাদের ডিভাইসে কিন্তু আমাদের সকল তথ্য আছে, সকল তথ্য কিন্তু আমাদের ডিভাইসে আছে। সো এই ডিভাইসটা কতটুকু নিরাপদ সেই বিষয়টা কিন্তু আমাকে ইনশিওর করতে হবে। আমার ফ্রেন্ড আসলো আমার বাসায়, এসে বললো যে একটা মেল করতে হবে, অথবা যে কোনো একটা কিছু করতে হবে, গেম খেলবে হতে পারে। তো আমি তাকে ডিভাইসটা দিয়ে আমি আরেক জায়গায় গেলাম, বা ডিভাইসটা আমি তাকে দিলাম, আমি পাশে নেই, অথবা সে আমি হয়তো পাশের রুমেই গেলাম। তো সে এই এতটুকু সময়ের মধ্যে সে কত কিছু করতে পারে। আমি আপনাদেরকে একটা এরিনা ওয়েব সিকিউরিটি /ডাউনলোডে গিয়ে আপনারা এই টুলসটা ডাউনলোড করে নিতে পারবেন। আমি টুলসটা দিয়ে দিচ্ছি, ক্লাস 3 যে ফাইলটা থাকবে সেই ফাইলের মধ্যে টুলসটা রয়েছে, এবং ডিসক্রিপশন বক্সের মধ্যেও টুলসটা আপনি পেয়ে যাবেন। তো এই যে একটা টুলস, এটা একটা থার্ড পার্টি টুলস, ব্রাউজার পাসওয়ার্ড ডিক্রিপ্টর, সিকিউরিটি এক্সপ্লোরেটর একটা টুলস। এই টুলসটায় জাস্ট সে এই টুলসটা ওপেন করবে, ওপেন করে স্টার্ট রিকভারিতে ক্লিক করবে। এই স্টার্ট রিকভারিতে ক্লিক করলে আপনার যত ব্রাউজারের যত আইডি পাসওয়ার্ড গুলো আছে সবগুলো আইডি পাসওয়ার্ড চলে আসলো। এখন এইটা আপনি আপনার নিজের পিসিতে করলেন, নিজের পিসিতে করলে কিন্তু এটা আপনার আইডি পাসওয়ার্ড গুলো চলে আসলো। এখন এটা যদি আপনার ফ্রেন্ড আপনার পিসিতে করে, আপনার ফ্রেন্ড আপনার আইডি পাসওয়ার্ড গুলো জেনে গেল, ব্রাউজারের সকল সেভ করা আইডি পাসওয়ার্ড গুলো, এবং আপনি যদি আপনার ফ্রেন্ডের পিসিতে করেন আপনি কিন্তু তারটাও জেনে যাবেন। সুতরাং বিষয়টা হচ্ছে যে ডিভাইসের ক্ষেত্রে আমাদের কিন্তু খুব কমন একটা টেন্ডেন্সি আছে যে আমরা একজনের ডিভাইস আরেকজনে ইউজ করি। এই জিনিসটা কখনোই করা যাবে না, এই জিনিসটা কখনোই করা যাবে না। আপনার ডিভাইস সম্পূর্ণ আপনার, আর যদি ব্যবহার করতে দিতেই হয় সম্পূর্ণ আপনার সামনে থাকতে হবে, এবং আপনার দেখতে হবে যে সে কি কাজ করছে। এছাড়া কখনোই একজনের ডিভাইস আরেকজন কখনোই ইউজ করা যাবে না।
আমরা বাসে যদি উঠি, বাসে উঠলে একটা জিনিস কিন্তু আমাদের লেখা থাকে যে অপরিচিত ব্যক্তির দেওয়া কোনো কিছু খাবেন না। ঠিক এরকমই অপরিচিত আপনার নিজের না এরকম কোনো পেন ড্রাইভ অথবা মেমোরি কার্ড কখনোই আপনার পিসিতে ইন করবেন না। এটা ইন করলে অপরিচিত ব্যক্তির দেওয়া কোনো কিছু খেলে যেরকম আপনার ক্ষতির কারণ হতে পারে, এরকম অপরিচিত একটা পেন ড্রাইভ বা কোনো একটা ডিভাইস যদি আপনার পিসিতে আপনি ইন করেন, ডেস্কটপে আপনার ব্যক্তিগত বা ব্যবহার করেন আপনি, এরকম কোনো একটা ডিভাইসে যদি আপনি ইন করেন, সেটা সমানভাবেই ক্ষতির কারণ হয়ে যেতে পারে। ওয়েল, যখন অটোরানের যুগ ছিল তখন কিন্তু জাস্ট একটা পেন ড্রাইভ ইন করে পেন ড্রাইভ আউট করলে সকল প্রকার আপনার পাসওয়ার্ড যা যা আছে সবকিছু কপি হয়ে সেই পেন ড্রাইভের মধ্যে জমা হয়ে যেত। জাস্ট একটা পেন ড্রাইভ নিলাম, একটা পেন ড্রাইভ নিয়ে আপনার কম্পিউটারের মধ্যে আমি দিলাম, দিয়ে আমি জাস্ট বের করলাম, কিচ্ছু করার প্রয়োজন নেই, অটোমেটিক কিন্তু সব আইডি পাসওয়ার্ড সেখানে স্টোর হয়ে যেত। এখনো কিন্তু অনেক এক্সপ্লয়েট আছে যে এক্সপ্লয়েট দিয়ে খুব সহজেই এই আপনার যত আইডি পাসওয়ার্ড এবং ক্রেডেনশিয়াল যত ইনফরমেশন আছে সবকিছু কিন্তু এরকম ডিভাইসের মধ্যে নিয়ে আসা যায়। সো এই বিষয়টা আমাদের কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে যে আমরা অপরিচিত কোনো ডিভাইস যাতে আমাদের, এবং প্রয়োজন নাই এরকম কোনো ডিভাইস যাতে আমরা আমাদের যে পিসিতে ব্যবহার করি বা যেটা আমার ব্যক্তিগত ডিভাইস আছে সেই ডিভাইসে কখনোই আমাদের ইন করানো যাবে না। আচ্ছা, এখন এখন অনেকেই বলতে পারেন যে আমার হচ্ছে হলো ভাইয়া পাসওয়ার্ড তো আমার কিন্তু লক করা, আমার ডিভাইস লক করা থাকে, উইন্ডোজের পাসওয়ার্ড লক করা থাকে, উইন্ডোজ পাসওয়ার্ড দিয়ে দেওয়া থাকে। সো ব্রাউজারের ওকে আমি আলাদা একটা হচ্ছে হলো ইউজার অ্যাকাউন্ট করে দিয়েছি, সেই ইউজার অ্যাকাউন্টে আমার ফ্রেন্ড কাজ করছে, অথবা আমার পিসিতে কিন্তু আমার দুইটা ইউজার অ্যাকাউন্ট, আমার পিসি আমরা দুইজন ব্যবহার করছি। অনেকেই আছে যারা পিসি, যেমন যাদের ভাই বোন আছে তারা কিন্তু পিসি দুইজন ব্যবহার করে থাকেন। তো এটা আসলে ট্রাস্টেড হলে কোনো সমস্যা নেই, তবে এক্ষেত্রেও কিন্তু খুব কমন একটা প্রবলেম আছে যে আপনি যদি মনে করেন যে আপনার ইউজার অ্যাকাউন্ট যদি দুইটা থাকে আপনার পাসওয়ার্ড সেফ, এই জিনিসটা আসলে কখনোই না। ইউজার অ্যাকাউন্ট কিন্তু উইন্ডোজের ইউজার পাসওয়ার্ড কিন্তু খুব সহজেই ক্র্যাক করা যায়, খুব সহজেই কিন্তু ক্র্যাক করা যায়, যেটা আসলে আপনি জানেন যে এটা একটা পাবলিক সেশন, প্রাইভেসি ইস্যুতে আমরা সবকিছু নিয়ে আলোচনা করতে পারি না এবং সবকিছু দেখাতে পারি না, বাট খুব সহজেই কিন্তু একটা উইন্ডোজের পাসওয়ার্ড ক্র্যাক করা যায়। ইভেন রিসেন্ট আজকের এই ডেটে নতুন একটা এক্সপ্লয়েট এসেছে, যে এক্সপ্লয়েটটা হচ্ছে হলো আপনারা জানেন প্রাইভেট ভিডিও কনফারেন্সের জন্য জুম অ্যাপ্লিকেশন ব্যবহার করা হয়ে থাকে, জুম সফটওয়্যার ব্যবহার করা হয়ে থাকে। সেই জুম সফটওয়্যার ধরে কিন্তু হ্যাকাররা উইন্ডোজের পাসওয়ার্ড পর্যন্ত ক্র্যাক করে ফেলতে পারে। সো এছাড়াও আরও কিন্তু অনেক কমন কিছু টেকনিক আছে, যে টেকনিকের মাধ্যমে আপনার উইন্ডোজের পাসওয়ার্ডগুলো ক্র্যাক হয়ে থাকে, যেটা আমরা আমাদের যে প্রিমিয়াম কোর্স আছে সেই কোর্সে কিন্তু আমরা হাতে কলমে কিছু দেখাই যে সেক্ষেত্রে আপনাকে প্রিভেনশনের ক্ষেত্রে কি করতে হবে। সো পাবলিক সেশন হিসেবে এটা আমরা দেখাতে পারছি না, তবুও আপনারা এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে যে আপনার উইন্ডোজের পাসওয়ার্ড দেওয়া থাকলে কিন্তু আপনার পিসি সেফ না, আপনার যে ডিভাইসটা আছে সেই ডিভাইসটা কিন্তু সেফ না, এই বিষয়টা আপনার মাথায় রাখতে হবে। এবার আমরা কথা বলবো ডিভাইস সেফটি নিয়ে। ডিভাইস সেফটিতে আমাদের প্রথমে আসি, আমাদের হাতে কিন্তু সবার হাতে এখন কিন্তু একটা স্মার্টফোন কিন্তু থাকে, তাই না? যে আমরা সবাই একটা স্মার্টফোন ইউজ করি। সো বলা হয়ে থাকে একটা অসচেতন ব্যক্তির কাছে একটা স্মার্টফোন থাকা আর একটা অসচেতন ব্যক্তির কাছে একটা গ্রেনেড থাকা সমান কথা। এই একটা মানুষ যদি গ্রেনেডের ব্যবহার করতে না জানে তাহলে যেমন এর মাধ্যমে সে নিজে ক্ষতিগ্রস্ত হতে পারে, এরকম যদি আপনার একটা স্মার্টফোন থাকে সেটা যদি সে সিকিউর করতে না জানে এবং সেটা যদি সে ব্যবহার করতে না জানে তার মাধ্যমে সে নিজেই সমানভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। একটা স্মার্টফোন কিন্তু আপনার বেডরুম থেকে অফিস সারাক্ষণ কিন্তু তার এক্সেস আছে এবং সে কিন্তু 24 ঘন্টা আপনার সাথে সাথে আছে। সো সে কিন্তু আপনার সকল ধরনের তথ্য কিন্তু সে জানে। সো স্মার্টফোনটা আমাদের খুব ব্যবহারের ক্ষেত্রে খুব সতর্কভাবে ব্যবহার করতে হবে, এবং আমরা দেখা যায় যে স্মার্টফোন এক এক জায়গায় ফেলে যায়, এই জিনিসটা কখনোই করা যাবে না। হচ্ছে আপনার ডিভাইসের যে সেফটিটা, মানে আমার ডিভাইসের সেফটিটা কিন্তু ইম্পর্টেন্ট। আমার হচ্ছে আমি অনলাইনে আমি খুব ভালো সিকিউরিটি দিয়ে রেখেছি, সবকিছু সিকিউরিটি দিয়ে রেখেছি, কিন্তু আমার ডিভাইসটি আমি বিভিন্ন জায়গায়
লক করা আছে কিন্তু আমি ফেলে রেখে যাচ্ছি। তো আপনারা যারা আমাদের কনফারেন্সে এসেছিলেন, আমাদের এরিনা ওয়েব সিকিউরিটির একটা জানেন একটা প্রতি মাসেই আমরা একটা কনফারেন্স, সাইবার সিকিউরিটি কনফারেন্সের একটা আয়োজন করে থাকি। সেই কনফারেন্সে কিন্তু আমি দেখিয়েছি যে কিভাবে একটা স্মার্টফোন হ্যাক হয়, একটা স্মার্টফোন হ্যাক করে আমি আপনাদের সামনেই কিন্তু দেখিয়েছি হ্যাক করে কি কি তথ্য হ্যাকাররা নিতে পারে, সে তার মাধ্যমে কি করতে পারে। সো একটা স্মার্টফোনের মাধ্যমে কিন্তু আপনার সকল ধরনের তথ্য আছে, এই তথ্যগুলো কিন্তু একটা হ্যাকার নিয়ে যেতে পারে। এটা যে ডিভাইসের সেফটিটা আপনার কাছে অনেক ইম্পর্টেন্ট। যেমন আমরা একটা স্মার্টফোন হচ্ছে হলো যদি ডেস্কে রেখে যাই বা ফেলে রেখে যাই, কি করা আছে আপনি বলতে পারেন যে আপনার কিন্তু প্যাটার্ন লক দেওয়া আছে, প্যাটার্ন দেওয়া আছে বা পিন দেওয়া আছে। মোবাইলের স্ক্রিনের ক্ষেত্রে অনেক সময় আপনার কিন্তু বিভিন্ন লাইট আছে, এই লাইটগুলো আপনারা কিন্তু গুগলে সার্চ করলে আপনারা পাবেন। বিভিন্ন লাইট আছে, এই লাইট ধরে কিন্তু দেখা যায় যে আপনি রিসেন্ট যে ফিঙ্গারপ্রিন্ট বা ফিঙ্গারটা ইউজ করেছেন, কোনটা ইউজ করেছেন, এবং অনেক সময় দেখা যাচ্ছে যে পাউডার দিলেও কিন্তু আপনার ফিঙ্গারপ্রিন্টটা অনেক সময় স্পষ্ট হয়ে ওঠে। মোবাইলের স্ক্রিনে আপনি যদি পাউডার দিয়ে ট্রাই করেন, সেখানেও দেখবেন যে আপনার হচ্ছে রিসেন্ট যেই ইউজটা, এই ইউজটা কিন্তু অনেক স্পষ্টভাবে দেখা যায়, লাইটের ক্ষেত্রে দেখা যায়। এছাড়া হচ্ছে হলো যেটা হয় আপনার ডিভাইসের যে পাসওয়ার্ডটা আছে, এই পাসওয়ার্ডগুলো কিন্তু খুব সহজেই আপনার একজন যদি ট্রাই করে, যে চেষ্টা করে, সে কিন্তু খুব একটা কঠিন কোনো বিষয় না যে আপনার পাসওয়ার্ড সে ব্রেক করে ফেলবে। সো আমাদের ডিভাইসের ফিজিক্যাল যে সেফটিটা আছে, এই সেফটিটা আমাদের ইনশিওর করতে হবে। আমাদের ডিভাইস যেন আমাদের হাত ছাড়া, বা আমরা একজন আসছে সে ইউজ করছে, বা আমরা একজন আরেকজনকে ইউজ করতে দিচ্ছি, এই টেন্ডেন্সিটা আমাদের একটু কমাতে হবে। আমি বলছি না যে এটা আসলে করা একেবারেই আপনি করবেন না বা একেবারেই করা সম্ভব, এটা আমি বলছি না। যদি আপনি মনে করেন যে আপনার ইনফরমেশন গুলো গুরুত্বপূর্ণ, আপনি যদি আপনার ইনফরমেশন নিয়ে কেয়ার করেন, তবে এই জিনিসটা কখনোই করা যাবে না। আরেকটা বিষয় আমরা যেটা করি সেটা হচ্ছে আমাদের মোবাইলগুলো আমরা কিন্তু দেখা যায় যে আমরা সেকেন্ড হ্যান্ড মোবাইল কিন্তু বাংলাদেশে অনেক ক্রয় বিক্রয় হয়, সেকেন্ড হ্যান্ড মোবাইলগুলো ক্রয় বিক্রয় হয়। তো এই বিষয়গুলো আসলে এটা কিন্তু খুবই একটা ভয়ঙ্কর একটা বিষয় যে আপনি সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনছেন অথবা বিক্রি করছেন। আপনি আপনার ফোনটা বিক্রি করছেন, আপনি তো সব ফরম্যাট দিয়ে বিক্রি করেছেন, কিন্তু আপনারা কিন্তু গত ক্লাসেই দেখেছেন যে কিভাবে আসলে ফরম্যাট হওয়া ফাইলগুলো কিন্তু রিকভার করে। সো এইটা এইটা ভেবেই আপনি আনন্দিত হতে পারেন না যে আপনি আপনার ফোনটা অনেক বেশি দামে দিতে, সেকেন্ড হ্যান্ড হিসেবে অনেক বেশি দামে বিক্রি করেছেন। এটা ভেবে আনন্দিত হওয়ার কিছু নেই। এর মাধ্যমে কিন্তু আপনার সকল তথ্যগুলোও কিন্তু তার কাছে চলে গেছে। আচ্ছা, এবং আপনি সেকেন্ড হ্যান্ড আরেকজনের ফোন কিনলে সেখানেও আবার একটা সমস্যা আছে, সেটা হচ্ছে হলো এরকম কিন্তু আমরা মানে মিডিয়াতে অনেক অহরহ ইনফরমেশন জানি। ইভেন আমাদের কাছে অনেক এই ধরনের কেসও এসেছে যে আমরা সেকেন্ড হ্যান্ড যে ফোনটা কিনেছে সেই ফোনটা ছিল চোরাই ফোন, এবং আপনি জানেন যে ফোন ট্র্যাক করে আপনি বর্তমানে আপনার কাছে ফোনটা আছে, সেই ফোনের ইনফরমেশন পর্যন্ত নিয়ে দেন হচ্ছে হলো আপনি এর মাধ্যমে আইনি ঝামেলাও পড়তে পারেন। সো সেকেন্ড হ্যান্ড ফোন ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে টেন্ডেন্সিটা আমাদের খুব কমাতে হবে, এবং এই বিষয়টা নিয়ে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। আরেকটা তথ্য একটু খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমরা আলোচনা করব, বিশেষ করে যারা মেয়েরা আছেন তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। আমাদের ফোন যখন নষ্ট হয় কোনো কারণে, যখন আমাদের ডিভাইসটা নষ্ট হয়, আমরা কি করি, আমরা হচ্ছে হলো কেয়ারে যাই, বিভিন্ন সার্ভিসিং সেন্টারে যাই, সেন্টারে গিয়ে আমরা ফোনটা দিয়ে রাখি, দিয়ে চলে আসি। অথবা বললো যে 1 ঘন্টা লাগবে, তো এই 1 ঘন্টা আমরা কি করি, আমরা 1 ঘন্টা শপিং করি, 1 ঘন্টা আমরা রেস্টুরেন্টে খেতে যাই, অথবা আমরা কিন্তু সামনে দাঁড়িয়ে থাকি না। তো এই ক্ষেত্রে এরকম কিন্তু অনেকগুলো কেস আমরা পেয়েছি, সোশ্যাল মিডিয়াতে অনেকগুলো কেসের বিষয়ে আমরা তথ্য জেনেছি, যে যারা সার্ভিসিং সেন্টারে ছিল তারা কিন্তু ফোন থেকে সকল ডাটাগুলো নিয়ে গিয়েছিল, সকল ডাটাগুলো তারা উদ্ধার করে, কারণ আপনার ফোন কিন্তু ফিজিক্যালি ড্যামেজ হয়েছিল। তো যখন ফিজিক্যালি ড্যামেজ হয় তখন সে ফোনটা ঠিক করে সব আপনার ইনফরমেশনগুলো, ছবিগুলো তারা কিন্তু নিয়ে পরবর্তীতে ব্ল্যাকমেইলের চেষ্টা করেছিল, কয়েকজন অ্যারেস্টও হয়েছে। এরকম কিন্তু অনেক তথ্য আমরা জানি এবং পেয়েছি। তো এই বিষয়টা অবশ্যই আপনাকে ইনশিওর করতে হবে। আপনার যদি কোনো সময় ফোন সার্ভিসিং এর প্রয়োজন হয়, আপনি নিজে প্রয়োজনে যদি 3 ঘন্টা দরকার হয়, 3 ঘন্টা দাঁড়িয়ে থেকে হলো আপনি নিজে আপনার ফোনটা চেষ্টা করবেন যাতে
ঠিক মানে সার্ভিসিং করে নিয়ে আসতে পারেন। এটা আরেকজনের হাতে আপনার ফোনটা দিয়ে আপনার নিরাপদে বা আপনার শপিং এ যাওয়া বা অন্য কোথাও যাওয়াটা আসলে যুক্তিযুক্ত না এবং কোনো বুদ্ধিমানের কাজ না। সো অবশ্যই এই বিষয়টা আপনি ইনশিওর করবেন যে আপনার ডিভাইসটা যাতে আপনার হাত ছাড়া অন্য কারো হাতে এটা না থাকে, এই জিনিসটা আপনাকে অবশ্যই ইনশিওর করতে হবে। ওকে, এবার আসি আমরা ইন্টারনেট সেফটি নিয়ে। ইন্টারনেট সেফটিতে আমরা আজকে আলোচনা করব আপনার কয়েকটা বিষয় নিয়ে। এর মধ্যে একটা আছে কিলগার। আমরা বিভিন্ন মুভিতে দেখি যে হ্যাকার আসলো, হ্যাকার এসে কিছু কোড লিখলো অথবা কিছু একটা সেট আপ করলো, সেট আপ করার পরে হ্যাকার সব কিছু কিন্তু হ্যাক করে নিয়ে যাচ্ছে। বিভিন্ন মুভিতে আমাদের যত ধরনের অ্যাক্টিভিটি গুলো দেখানো হয় সবকিছু প্রায় সবগুলোই কিন্তু কিলগার। তো কিলগার মূলত কি করতে পারে? কিলগার মূলত আপনাকে 24 ঘন্টা ট্র্যাক করতে পারে, আপনার ডিভাইসকে ট্র্যাক করতে পারে, সকল তথ্য হ্যাকারকে পাঠিয়ে দিতে পারে এবং এর মাধ্যমে আপনার সব অ্যাকাউন্টগুলো হ্যাক করে নিয়ে যেতে পারে। অনেকের হতে পারে, অনেকে যারা হ্যাকিং এর শিকার হয় তারা যদি আপনার কাছে যদি ইনফরমেশনটা এরকম আসে যে সে বারবার সে পাসওয়ার্ড চেঞ্জ করছে, সবকিছু করছে, সিকিউরিটি দিচ্ছে, আবার হ্যাক হচ্ছে, তখন আপনি মনে করবেন যে তার ডিভাইসের মধ্যে কিলগার অ্যাটাক হয়েছে। কিলগার অ্যাটাকটা বেশি হওয়ার পেছনে কারণ হচ্ছে হলো কিলগারের যে অ্যাটাকের জন্য খুব বেশি টেকনিক্যাল নলেজ থাকার প্রয়োজন হয় না অ্যাটাকারের, এই জন্য কিন্তু আপনার কিলগার অ্যাটাকটা খুব বেশি পরিমাণ হয়ে থাকে। কিলগার কিন্তু দুই ধরনের হতে পারে, এক হচ্ছে হার্ডওয়্যার বেস, এক হচ্ছে সফটওয়্যার বেস। হার্ডওয়্যার বেস কিলগারের ক্ষেত্রে আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি যে এই যে দেখুন যে আপনার এখানে এটা হচ্ছে হলো একটা কিবোর্ডের, আপনার কিবোর্ড ইউএসবির কিবোর্ডের কিন্তু লাইনটা, আর এখানে যেটা আছে সেটা হচ্ছে হলো একটা পয়েন্টার। সো এই পয়েন্টারটা মূলত এটাই হচ্ছে হলো হার্ডওয়্যারের কিলগার। যেমন আপনি সবকিছু আইডি পাসওয়ার্ড কিন্তু আপনি সবকিছু টাইপ করেন কিবোর্ড দিয়ে, যে কিবোর্ড দিয়ে আপনি টাইপ করবেন সেই কিবোর্ডই যদি আপনার সাথে বিট্রে করে আর কি আছে জীবনে ভাই। সো সব ইনফরমেশন কিবোর্ড কি করে, কিবোর্ড থেকে সে এই হার্ডওয়্যার বেস যে কিলগারটা আছে সেই কিলগারটা সব ইনফরমেশন নিয়ে নেয়, স্টোর করে সে হ্যাকারকে ইমেল করে পাঠিয়ে দেয় এবং সে কন্টিনিউয়াস হ্যাকারকে মেল করতে থাকে প্রতি ঘন্টায় ঘন্টায়। তো অনেকে বলতে পারেন যে হচ্ছে কি এই হার্ডওয়্যার বেস কিলগার এগুলো ভাই, এগুলো নিয়ে আমার খুব একটা মাথা ব্যথা নেই, এগুলো তো আমি দেখি নাই ভাই। এটা খুবই মানে চিপ এবং এভেলেবেল একটা ডিভাইস। এগুলো বাংলা টাকার খুব বেশি হলে 2 থেকে 2,500 টাকা করে পড়ে একটা ডিভাইস। সো এই ধরনের ডিভাইসগুলো কিন্তু আপনি আমি না জানলেও খুবই কমন। যেমন আগে কিন্তু আমাদের সাইবার ক্যাফে যখন আমরা যেতাম, যে সাইবার ক্যাফটা যখন খুবই এভেলেবেল এবং জনপ্রিয় ছিল, তখন কিন্তু আমরা দেখতাম যে আমাদের অ্যাকাউন্টগুলো রেগুলারলি হ্যাক হতো। কি কারণে? সাইবার ক্যাফে গিয়ে আমরা অ্যাক্সেস নিতাম এবং যাই টাইপ করতাম সবকিছু কিন্তু এই ধরনের একটা অ্যাটাকার এসে সে একটা ভিজিটর হিসেবে এসেই কিন্তু সে একটা কিবোর্ড কিলগার সেট আপ করে রেখে যেতে পারতো। সো কিলগার কিন্তু শুধুমাত্র যে রিমোট বেস হয় তা কিন্তু না, সফটওয়্যার হার্ডওয়্যার বেসও হতে পারে এবং অল্টারনেটিভ সে সফটওয়্যার বেসও হতে পারে। সো সফটওয়্যার বেস কিলগারগুলো কিরকম হয় সেটা আমাদের প্রিমিয়াম কোর্সে কিন্তু আমরা কিলগার কোডিংটাও আপনাদেরকে দেখানো হয়, যে কিলগার কোডগুলো কিভাবে চিনবেন, আপনি নিজে একটা টেস্ট কিলগার কিভাবে রান করবেন, সবকিছু নিয়ে আমাদের প্রিমিয়াম কোর্সে আলোচনা হয়ে থাকে। সো পাবলিকলি আসলে এইসব বিষয় নিয়ে আলোচনার কিছু নেই। তবে আপনি যেটা করতে পারেন, আপনার যদি এই বিষয়ে ইন্টারেস্ট থাকে, আপনি ইউটিউবে বিভিন্ন কিলগার ভিডিওগুলো আছে বা আপনি বিভিন্ন প্রোফাইল, বিভিন্ন রিসার্চ পেপার আছে কিলগারের উপর, ভাইরাসের উপর, এগুলো আপনি পড়তে পারেন, অনেক কিছু জানতে পারবেন সেক্ষেত্রে। সো এবারে আমাদের যে টপিকটা সেটা হচ্ছে হলো ফেসবুক নিয়ে, ফেসবুক অ্যাকাউন্ট নিয়ে। সো ফেসবুকের ক্ষেত্রে আমাদের আসলে সবার সমস্যা খুবই কমন, বিভিন্ন ধরনের সমস্যাগুলো আমাদের পড়তে হয় ফেসবুকের ক্ষেত্রে। ফেসবুক সিকিউরিটির ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে হলো যে আপনার অ্যাকাউন্ট কিভাবে সিকিউর রাখতে পারবেন, অ্যাকাউন্টগুলো কোন কোন সিকিউরিটি ফিচারগুলো আপনার অন রাখতে হবে, সেগুলো নিয়ে আমাদের একটা সাইবার একাত্তরের পেজে একটা ভিডিও আছে, সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন। আমরা এটা গ্রুপেও শেয়ার করব, গ্রুপ থেকে আপনারা ভিডিওটা দেখে নিতে পারবেন, ভিডিও লিঙ্কটা কালেক্ট করে নিতে পারবেন। এছাড়া আমরা এর বাইরে কিছু টপিক নিয়ে আজকে আলোচনা করব ফেসবুকের সেশনে। আইডি ডিসেবল, আপনার আইডি আসলে অনেক কারণে আইডি ডিসেবল হতে পারে। তো আইডি ডিসেবলের ক্ষেত্রে কিন্তু আমি নিজেও দায়ী, যে আমাদের আইডি যে ডিসেবল হওয়ার পেছনে আপনার আমার নিজেরও কিছু দায়বদ্ধতা আছে, যে দায়বদ্ধতার কারণে আমাদের এই আইডিগুলো একটা অ্যাটাকার বা স্প্যামার খুব সহজেই ডিসেবল করে দেয়, বা অথবা অটোমেটিকলি ফেসবুক থেকেও ডিসেবল হতে পারে। তো কি কারণে হতে পারে সেটা হচ্ছে হলো যে আপনি দেখুন,
যে কেন আপনার অ্যাকাউন্টগুলো ডিসেবল হয়। ডিসেবল হওয়ার ক্ষেত্রে আপনি কয়েকটা টার্মস এন্ড কন্ডিশন আছে, যে টার্মস এন্ড কন্ডিশনগুলো না মানলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিসেবল হতে পারে। তো অনেকের নাম দেখা যায় যে ফেসবুকে নাম দেওয়া আছে, বিভিন্ন বিভিন্ন ধরনের নামগুলো দেওয়া আছে, যেমন অমুকের বউ, বা আপনার নাম থাকতে পারে স্বপ্নের রাজকুমার। এই ধরনের যে নামগুলো আছে, যে নামগুলো আপনার রিয়েল না, সেই নামগুলো অবশ্যই চেঞ্জ করে নিতে হবে, কারণ অ্যাকাউন্ট আপনার ডিসেবল হতেই পারে, যে কোনো কারণেই হোক আপনার অ্যাকাউন্ট ডিসেবল হতেই পারে। কিন্তু ডিসেবল হলে তখন কিন্তু আপনি ব্যাক আনতে পারছেন না। সো ব্যাক যখন আনতে হবে, আনার জন্য আপনাকে কিন্তু এই ধরনের বিষয়টা ফলো আপ রাখতে হবে, যে আপনার যে আইডি কার্ডের নাম যেটা আছে সেই নামটার সাথে ফেসবুকের নামটা কি ঠিক আছে কিনা। তাহলে আপনার অ্যাকাউন্ট যদি কখনো ডিসেবল হয় বা কখনো ফেসবুক থেকে ভেরিফিকেশনের প্রয়োজন পড়ে, আপনার অ্যাকাউন্ট কিন্তু তখন আপনি ব্যাক আনতে পারছেন। সো যাদের ফেসবুক আইডির নাম আর রিয়েল আইডির নাম এক না, তারা যেটা করতে পারেন, তারা এখানে নাম চেঞ্জের জন্য আবেদন করতে পারেন। এই লিঙ্কটার মাধ্যমে নাম চেঞ্জের জন্য আবেদন করতে পারেন। রিজন কি জন্য, যে স্পেলিং মিস্টেক, অথবা হচ্ছে হলো লিগেল নেম চেঞ্জ করেছেন, অথবা কোনো নিক নেম আপনি চেঞ্জ করেছেন, এই ধরনের যে ইনফরমেশনগুলো আছে, এই রিকোয়েস্টগুলো দিয়ে আপনি নাম চেঞ্জের জন্য আবেদন করতে পারেন। মূলত একটা হ্যাকার কিভাবে আপনার অ্যাকাউন্ট ডিসেবল করে, একটা স্প্যামার আপনার অ্যাকাউন্ট ডিসেবল করার জন্য আপনাকে যেটা করে সেটা হচ্ছে আপনার মতো যে আইডিটা আছে হুবহু সে একটা ক্লোন আইডি তৈরি করে, আপনার নামের আপনার সকল তথ্য ব্যবহার করে সে ক্লোন আইডি তৈরি করে। তো আমরা কি করি, আমরা হচ্ছে ডেট অফ বার্থ ওপেন করে রাখি, যে এবং হচ্ছে অনেক সময় দেখা যায় যে ছবি, আমরা বিভিন্ন ছবিগুলো পাবলিক করে রাখি। তো যার ফলে একটা অ্যাটাকার যে আপনাকে টার্গেট করছে, সে কিন্তু রেগুলার আপনার যে ছবিগুলো আছে এগুলো ডাউনলোড করে সে একটা ফেক প্রোফাইল তৈরি করছে, ফেক প্রোফাইল তৈরি করে সে আপনার অ্যাকাউন্টে তখন রিপোর্ট করছে। সো এই ক্লোন আইডি যাতে না হয় সেটার জন্য আমরা কি করতে পারি, আমরা অ্যাকাউন্টকে আমরা ফ্রেন্ড, মানে প্রাইভেসি যেগুলো আছে সেগুলো অনলি মি বা ফ্রেন্ড করে রাখতে পারি। ফ্রেন্ডের বাইরে মানে পাবলিক খুব বেশি ইনফরমেশন আসলে শেয়ার করার প্রয়োজন নেই। কি কারণে নেই, যে আপনার হচ্ছে যাতে অ্যাটাকাররা আপনার কোনো ক্লোন অ্যাকাউন্ট তৈরি করতে না পারে। যে ইনফরমেশনগুলো দিলেই নয়, সেই ইনফরমেশনের বাইরে আসলে আর কোনো ইনফরমেশন আপনি কখনোই অ্যাড করবেন না। এরপর আমরা করি, আমরা বিভিন্ন জায়গায় যাই, সাথে সাথে চেক ইন দেই, সবকিছু মানে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করি। এটার আসলে কোনো প্রয়োজন নেই। এক্ষেত্রে হবে কি, আপনাকে যখন কেউ টার্গেট করছে, সে কিন্তু আপনার সোশ্যাল মিডিয়া দেখেই আপনাকে পুরো আপনার বিষয়ে একটা সম্যক ধারণা পেয়ে যাচ্ছে, যে আপনি কি করেন, আপনি কোথায় যান, কি কাদের সাথে ঘুরেন, আপনার ফ্রেন্ড কারা, সবকিছু কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সে কিন্তু ইনফরমেশনগুলো পেয়ে যাচ্ছে। তো এটা আমাদের কখনোই করা যাবে না, যে আমরা সব কিছু আমাদের পার্ট বাই পার্ট, আমরা যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করলেও কিন্তু সারাক্ষণ সোশ্যাল মিডিয়াতে সব ইনফরমেশন আপনাদের শেয়ার করা যাবে না। এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। এক হচ্ছে হলো এর মাধ্যমে যেমন আপনাকে কেউ খুব সহজে আইডেন্টিফাই করে ফেলতে পারবে, আপনার বিষয়ে সকল তথ্যগুলো আইডেন্টিফাই করে ফেলা সম্ভব। দুই হচ্ছে হলো যদি পাবলিক থাকে, তাহলে আপনার একটা ক্লোন আইডি খুব সহজেই সে তৈরি করে ফেলতে পারবে। আপনার আইডি তবুও যদি কোনো সমস্যা হয়, তো আমি ইতিমধ্যে বলে দিয়েছি যে আপনার আইডিতে যে ইনফরমেশন, দুইটা ইনফরমেশন খুবই গুরুত্বপূর্ণ। আপনার আইডি কার্ড অনুসারে আপনার ফেসবুকের নামটা এবং ফেসবুকের ডেট অফ বার্থটা ঠিক আছে কিনা, এই দুইটা তথ্য আপনার খুবই গুরুত্বপূর্ণ, যেটা আপনার যদি কোনো সময় ফেসবুক আইডিতে কোনো সমস্যা হয়, যেটা রিকভার করতে আপনাকে সহায়তা করবে। আপনি এই যে আপনার নামটা এই লিঙ্ক থেকে চেঞ্জ করতে পারবেন, এবং ডেট অফ বার্থ, যদি আপনি কোনো ডেট অফ বার্থ আপনার যদি উল্টাপাল্টা থাকে, উলটপালট কোনো ডেট অফ বার্থ যেটা ন্যাশনাল আইডি কার্ডের সাথে ম্যাচ করছে না, এই ধরনের, বা জন্ম নিবন্ধন, এরপরে যেটা হতে পারে ড্রাইভিং লাইসেন্স, স্টুডেন্ট আইডির ক্ষেত্রে যদি ছবি সহ হয়, মানে ফেসবুক কি আইডি কার্ড, ফেসবুক কোন কোন আইডি কার্ডগুলো অ্যাপ্রুভ করে। আচ্ছা, আমি যেটা করি, আপনি যদি হয়, আমি আপনাকে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। লিঙ্কটা
আপনার কোন কোন ধরনের আইডি কার্ডগুলো ফেসবুক আসলে সাপোর্ট করে থাকে এখানে দেখুন যে এখানে দেওয়া আছে যে ফেসবুক সাপোর্ট করছে আপনার বার্থ সার্টিফিকেট সাপোর্ট করছে, ড্রাইভিং লাইসেন্স সাপোর্ট করছে, পাসপোর্ট সাপোর্ট করছে, ম্যারেজ সার্টিফিকেট, অফিসিয়াল নেম চেঞ্জ পেপার ওয়ার্ক, ইন্স্যুরেন্স কার্ড, ভোটার আইডি কার্ড, ফ্যামিলি সার্টিফিকেট, ভিসা, এই ধরনের কাজগুলো, ইমিগ্রেশন রেজিস্ট্রেশন কার্ড, এই ধরনের কার্ডগুলো ফেসবুক সাপোর্ট করে থাকে। সুতরাং আপনার এই কার্ডগুলোর অনুসারে আপনার যেই নামটা আছে এই নামটা এখানে দিবেন, এই ডেট অফ বার্থটা এখানে চেঞ্জ করে নেবেন। ওয়েল, আজকের ক্লাসে আমরা এই খুব ইনফরমেটিভ ক্লাসগুলো ছিল, এখানে আসলে দেখানোর খুব বেশি কিছু ছিল না আমাদের, এবং এই ক্লাসে কোনো হোমওয়ার্ক নেই। এই ক্লাসটা সবার জন্যই উন্মুক্ত, যাতে আপনারা নিজেদের পার্সোনাল সেফটিগুলো ইনশিওর করতে পারেন। সো নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব সাইবার সিকিউরিটির উপর আমাদের কি ধরনের কাজগুলো আছে, কিভাবে আমরা সাইবার সিকিউরিটি শিখবো, আমরা কোন কোন সেক্টর থেকে এই সাইবার সিকিউরিটি রিসার্চাররা আয় করে থাকে, কাজ করে থাকে, আমাদের প্রফেশনাল পার্টগুলো কি কি, আমরা আরো ভালোভাবে আমরা কিভাবে শিখতে পারি, সবকিছু নিয়ে আমাদের কিন্তু পরবর্তী ক্লাসটা, যারা সাইবার সিকিউরিটি নিয়ে আগ্রহী, কাজ করতে আগ্রহী, সাইবার সিকিউরিটির এই ফিল্ডে ইথিক্যাল হ্যাকিং নিয়ে জানতে আগ্রহী, ইথিক্যাল হ্যাকিং নিয়ে শিখতে আগ্রহী, তাদের জন্য পরের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। সো আমরা সেই ক্লাসটা নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটা এই পর্যন্তই, এবং ক্লাসে কোনো হোমওয়ার্ক নেই। সবাই ভালো থাকবেন। পুরনো যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো রিভিউ করে নেবেন। যারা পুরনো ক্লাস করেননি তারা লিঙ্ক থেকে, আপনারা কোনো ক্লাস যদি মিস করেন ক্লাসটা লিঙ্ক থেকে নিতে পারেন। এটা আমাদের তৃতীয় ক্লাস, প্রথম 2টা ক্লাস হয়েছে, এবং এছাড়াও আমাদের গ্রুপে কিছু ক্লাস ওয়ার্ক, কিছু হোমওয়ার্ক থাকে। সেই হোমওয়ার্কগুলো আপনারা করলে আরো বেশি আপনারা ভালো করতে পারবেন, এবং এই টপিকগুলো আরো ভালোভাবে ঝালাই করে নিতে পারবেন। সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘরে থাকুন, বাসায় থাকুন, নিরাপদে থাকুন। স্টে হোম, স্টে সেফ। আল্লাহ হাফেজ।